এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় উন্নত প্রথায় গম চাষ। আর এ বিষয়ে বিশদে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ ও আকাশবাণী কলকাতার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ সুমিত চক্রবর্তী। নমস্কার সুমিত বাবু। নমস্কার সুমিত বাবু, এই যে গম চাষ, তো আমরা তো জানি যে আমাদের খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ধানের পরেই গম দ্বিতীয় স্থানে রয়েছে, তাই না? তো গম চাষে আশানুরূপ ফলন, মানে আমরা যেটা শুনেছি যে যে বিষয়ের উপর নির্ভর করে, তো সেগুলো তো উপযুক্ত মাটি, জলবায়ু, উচ্চ ফলনশীল জাতের উন্নত বীজ, সার প্রয়োগ আছে, তারপরে পরিচর্যা আছে, জলসেচও আছে, আর শস্য সুরক্ষাও তো রয়েছে, না? তো আপনি যদি এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে একটুখানি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। না, কথাটা ঠিকই, কি কোনো ফসলের উৎপাদন বাড়াবার জন্য মাটি, উন্নত জাত,
হ্যাঁ, পরিচর্যা, সার প্রয়োগ, তারপরে শস্য সুরক্ষা, হ্যাঁ, এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। একদমই। হ্যাঁ, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আমরা খুব ভালো করে ভেবে নিই বা জেনে নিই, তাহলে আমরা কিন্তু লাভবান হব, একদম। লাভের অংশটা বাড়বে। গম হচ্ছে রবি শস্য, যেটা এই শীতকালীন শস্য, তাই তো? এখন মাঠে গেলেই আমরা গম দেখতে পারবো। হ্যাঁ, এখনই সময় গমের, এখনই সময়। এই গম বোনার, গম মাঠে দেখার সুযোগ এখনই আছে। তো কৃষক বন্ধুকে আমি প্রথমে বলবো কি তারা যদি চিন্তা করবেন কি আমি এবার গম চাষ করব, তাহলে তাকে প্রথমে একটু প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। এই পুজোর পর অক্টোবর মাসে মোটামুটি একটা প্রশিক্ষণ নিয়ে নিলে তাহলে চাষ করতে একটু সুবিধে হবে। এবং মাটি পরীক্ষা করে নিয়ে কি লাভ হবে, মাটিতে কি পরিমাণে সার আছে, এনপিকে বলতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, আচ্ছা, এই জিনিসটা আমরা জানতে পারবো। অনুখাদ্যের ঘাটতি আছে কিনা সেই ব্যাপারটা জেনে নিতে পারবো। এবং পরবর্তীকালে এই যে রিপোর্টগুলি, মাটি পরীক্ষা, সয়েল টেস্টিং যেটা রিপোর্ট আসবে, তাতে কি হবে আমরা জেনে নিতে পারবো কি পরিমাণে আমার সারের প্রয়োজন আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা কি করব, সেই সার আমরা জোগাড় করে নেব প্রথমে। হ্যাঁ, আর তারপরে কি হচ্ছে, মাটিটাকে খুব ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে, ভালো করে চাষ দিতে হবে, জোত থাকতে হয়। যে সময় চাষ করব তার আগে আমাকে ভালো করে মাটি জোর দিয়ে দেবো, লাঙল দিয়ে বা ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ করে নেব। এবং আগাছা মুক্ত আমরা প্রথমেই করে ফেলবো। পরের দিকে আগাছা হয়ে গেলে কিন্তু খরচ বেড়ে যায়। আগে আমি আগাছা নিয়ন্ত্রণ করে ভালো করে মাঠ পরিষ্কার করে বেশ করে নেব, আগাছা মুক্ত করে ফেললাম, কি পরিমাণে আমার সারের প্রয়োজন সেটা আমি জেনে নিলাম। তারপরে আমাকে দেখতে হবে কি আমার মাটিটা পিএইচ যেটা বলে, পিএইচটা আমাদেরকে বলে দেবে কি এই মাটিটা আম্লিক মাটি না ছাড় মাটি। আচ্ছা আচ্ছা, মানে সাধারণত তো শুনেছে যে ঈষৎ অম্ল, যেটা ওই পিএইচ এর কথা বলছেন, যে ওই 5.5 থেকে 6.5 পর্যন্ত থাকলে, আর উর্বর এঁটেল দোআঁশ বা দোআঁশ মাটি কিন্তু গম চাষের জন্য উপযোগী, তাই তো? কিন্তু এটা উপযোগী, কিন্তু লবণাক্ত মাটিতে গম চাষ করা যাবে না। আচ্ছা, তাহলে ফলন ভালো হয় না, এইটা আমাদের জানি। এবং কৃষক বন্ধুদের কৃষি সুপারিশও অনেক সময় আমরা দিয়ে থাকি, কৃষক বন্ধুরাও জানেন। হ্যাঁ, সেই জন্য লবণাক্ত জায়গাতে মাটিতে গম চাষ করা উচিত না করাই ভালো। আচ্ছা, তো এবারে যে আমরা ধরুন মাটিটা কিন্তু প্রথমে দেখে নিলাম এবং মাটিটাকে একদম গম চাষের উপযুক্ত করে নিলাম, তো তারপরে তো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে উন্নত জাত। হ্যাঁ, এবার জাতের যখন কথা এলো, জাত তো অনেক রকম আছে। হ্যাঁ, ইউপি 262 আছে, সোনালিকা আছে, এসপি গ্রুপে আছে, ডাব্লিউ গ্রুপে আছে, অনেক রকম জাত আছে, দেরিতে বোনার জাত আছে, নাবি জাত আছে। এই জাতের কথাগুলি প্রথমে আমরা যে এলাকাতে আপনি আছেন কৃষক বন্ধুরা, সেই এলাকাতে কোন জাতটা উপযুক্ত, সেই জাতের উন্নত জাত কি আছে সেটা আমাকে জেনে নিতে হবে। সেটা কার কাছ থেকে জানবো? সেটা কৃষি উন্নয়ন বিষয়া, কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে আপনার এলাকাতে কোন জাত উপযুক্ত, তারা সুপারিশ বলে দেবে কি সোনালিকা ভালো না ইউপি 262 ভালো না রাজলক্ষ্মী ভালো। এই জাতগুলি অনেক রকম জাত আছে, যেমন এইচপি 170 শুনেছি, তারপরে K9107, তারপরে NW 1012, PPW 343, BBW 373 ইত্যাদি ইত্যাদি, তো নাম অনেক রকম জাত আছে। এবার রাজলক্ষ্মী তো আছে। এই জাতগুলি অনেক সময় নাভি আছে, নাভি মানে আগে, আর দেরিতে যদি আমরা লাগাই তাহলে আলাদা। আদর্শ সময় যেটা বলো, মানে গম বোনার আদর্শ সময়টা কি, কোন সময় আমাকে গম বুনতে হবে। হ্যাঁ, আগে তো আমরা মাটি পরীক্ষা করে নিলাম, মাটিতে জেনে নিলাম, পিএইচ জেনে নিলাম, সয়েল টেস্টিং করলাম, মাটি এবং সেই সাথে রোগ সহনশীলতা এবং ফলনটা ভালো হবে সেই বীজটাও তো আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে কি আমার এলাকাতে কোন বীজ উপযুক্ত, কম রোগ পোকা হয়, মানে রোগ সহনশীল জাতের নির্বাচন করতে হবে আমাকে। সেই নির্বাচন করার পর আমাকে দেখে নিতে হবে কোন জাতটা আমার ভালো। তো সেইটা তো আমরা বীজটা এবার হাতে পেয়ে গেলাম। তো এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে কতটা বীজ দেব, বীজের হার, তারপরে বীজটাকে শোধন করব কি করে। বীজ শোধন করলে হয় কি বীজ বাহিত রোগ হয় না, বীজের মধ্যে সেটা খুব জরুরি, নিরোগ বীজ আমাদের নিতে হবে এবং বীজটাকে শোধন করে নিয়ে সেই শোধন করার বীজ যদি আমরা সারিতে লাগাতে পারি
বা ছিটিয়ে বুনি। তবে আচ্ছা। আজকাল কিন্তু বেশিরভাগ কৃষক বন্ধুরা সারিতে লাগান, মানে আচ্ছা। লাইন করে লাগান। আচ্ছা, আর একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে বোধহয়, 8 ইঞ্চি 8 ইঞ্চি দূরত্বের সারিতে লাগান, যেটা শুনেছি। হ্যাঁ, 1 ইঞ্চি গভীরতাতে থাকবে। এবং লাইন করে লাগালে কি হয়, রোগ পোকার নিয়ন্ত্রণ দেখতে পারি, জল সেচ দিতে পারি, সার দিতে পারি, সমস্ত সুবিধে আছে। আর ছিটিয়ে বুনলে কি হয়, সেই সুযোগ সুবিধাটা আমরা পাই না। আচ্ছা। হ্যাঁ, আর ছিটিয়ে বুনলে বীজও বেশি লাগে। যদি সারিতে বনে কৃষক বন্ধুরা, তাহলে বীজ পরিমাণ কম লাগে। যদিও শুরুতেই বলেছিলাম যে এই সময়টা আপনিও বলছিলেন যে মাঠে এখন গম দেখা যাচ্ছে, ফসল দেখা যাচ্ছে, কিন্তু বোনার সঠিক সময়টা কখন? ওই নভেম্বর মাস, 15 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে, মোটামুটি অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহ। যত তাড়াতাড়ি বোনা যায়, নভেম্বর মাসে 15 তারিখের পর থেকে যত তাড়াতাড়ি বোনা যায়, তত উৎপাদনটা ভালো হয়। তার মানে মোটামুটি অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহ বা ওই নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ বোধহয় গম বোনার পক্ষে আদর্শ সময়। আচ্ছা, সঠিক সময়, সঠিক জাত, সার প্রয়োগ, মাটি পরীক্ষা, এই হচ্ছে চাবিকাঠি একদম। তো এই যে ধরুন এই গম চাষের ক্ষেত্রে জলসেচের তো একটা বড় ভূমিকা আছে শুনেছি, তো সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সেচের ব্যাপার তো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেচের ব্যাপারটা কৃষক বন্ধুরা আগের থেকে ভাবতে হবে। আচ্ছা, ভেবে ঠিক করতে হবে। তার যদি নিজের সেচের ব্যবস্থা থাকে, হ্যাঁ, তাহলে খুব ভালো। না হলে সেচের ব্যাপারটা জেনে নিতে হবে। অনেক কৃষক বন্ধুরা এই সময় বোরো ধান চাষ করতে চান না, কারণ বোরো ধান চাষ করলে অনেক সেচ দিতে হয়। সেই বোরো ধানের তুলনায় গম চাষে সেচটা কম লাগে, এবং সেচটা আমাদেরকে একবারে দিলে হবে না, ভাসিয়ে দেওয়া যাবে না। গম কিন্তু জল পছন্দ করে, আবার বেশি জলও পছন্দ করে না। আচ্ছা, মানে জল নিকাশি যেখানে খুব ভালো ব্যবস্থা আছে, সেই মাটিতে গম খুব ভালো হয়। আর সেচের ব্যাপারটা কয়েকটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়গুলিতে সেচ দিতেই হবে। হ্যাঁ, সেই সময়গুলো কিন্তু 4-5টা সেচ আমাকে দিতেই হবে। আমার যতটুকু মনে পড়ছে যে এই জলসেচের সময়গুলো, সেটা হচ্ছে যে ওই গমের মুকুট শিকড় আসার সময় পর্যন্ত বোধহয়, আর একটা তারপরে হচ্ছে থোড় আসার সময় থেকে থোড়ের মধ্যাবস্থা যে সময়টা, ঠিক। আর একটা তো যতটা মনে পড়ছে যে ফুল আসার পর দুধ আসার সময়, মিল্কিং স্টেজ, অতি অবশ্যই সেচটা দিতে হবে। আর সবশেষে দানা পুষ্ট হওয়ার সময়, যত দানা পুষ্ট হবে তত উৎপাদন বাড়বে। আচ্ছা, তো দানাটাকে যদি মানে খুব ভালো যদি না হয়, তাহলে উৎপাদন কমে যাবে না। তো আমাকে সেই সময়, আর মাঠ পরিদর্শন কিন্তু অতি অবশ্য করতে হবে কৃষক বন্ধুদের। সকাল এবং সকালবেলা তো অতি অবশ্যই মাঠ পরিদর্শন করতে হবে। তাতে বোঝা যাবে, রোগ পোকারও ব্যাপারটা বুঝতে পারবে, আমার জমির অবস্থান, মাটির অবস্থা, সেচের ব্যাপারটা, সমস্ত জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্যই কৃষক বন্ধুরা মাঠ পরিদর্শন তো করবেন, আর সেই সঙ্গে নিশ্চয়ই ওয়েদার রিপোর্টটা তারা ফলো করবেন। আর যে কৃষি পরামর্শ এবং ওয়েদার রিপোর্টটা অতি অবশ্যই, এবং ভারত সরকারের যেটা গ্রামীণ কৃষি মৌসুম সেবা, তার যে অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে দামিনী, মেঘদূত আর মৌসুম, এই যে অ্যাপগুলি আছে, তারা নিজের মোবাইলে ডাউনলোড করে নিলে তাতে অনেক কিন্তু সুবিধে, এবং কোন পোকা, কোন রোগ, তার জন্য কি সুপারিশ, তারা বিশেষজ্ঞের পরামর্শ সরাসরি নিতে পারবে, আর সতর্ক হতে পারবেন। অযথা খরচা বেশি করলে তো লাভ নেই, আমাকে খরচও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তবে তো লাভ হবে। অবশ্যই কৃষক বন্ধুরা এগুলো ফলো করবেন। কিন্তু আমরা তো আজকে গম চাষ নিয়ে আলোচনা করছি, যে উন্নত প্রথায় গম চাষ। তো এর আগে আলোচনা এলাম যেটা গম চাষের জল সেচের একটা বড় ভূমিকা আছে, এবং কোন কোন ধাপে জল সেচের ব্যবস্থা করতে হবে সেটা আমরা শুনলাম। কিন্তু দেখা যাচ্ছে যে যেটা সবচেয়ে একটা সমস্যা, সেটা হচ্ছে যে এই আগাছা। তো আপনি তো শুরুর দিকেই বলেছিলেন যে বোনার আগে আগাছা দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু তারপরেও তো আগাছা জন্মাবে। সেই সময় কৃষক বন্ধুদের যতটা সম্ভব জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার জন্য পরামর্শ দিচ্ছি আমি। কেন, তাতে কি পরিবেশটাও দূষণ কম হবে, আর খরচও কম হবে। আগাছা নাশক আছে, উইডিসাইড যেটা বলে, সেটা পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু তাতে খরচটা বেশি হয় এবং পরিবেশ দূষণ হয়, আর মাটিরও তো উর্বরতা শক্তিও তো বোধহয় কমে যাবে, মাটি দূষণটা হয়ে যায়। তো যতটা সম্ভব আমরা জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে। আর সেই সঙ্গে বোধহয় অনুখাদ্যেরও অভাব দেখা দেয় না? অনুখাদ্যের তো অভাব হলে তখন মাটি পরীক্ষার মাধ্যমে যখন আমরা জানতে পারবো কি আমাদের অনুখাদ্যের ঘাটতি আছে, বোরন বলো, জিঙ্ক বলো, তো এই যদি থাকে
সব জায়গায় তো আর বোরন জিঙ্কের অভাব থাকে না। যে মাটিতে বোরন আর জিঙ্কের অভাব আছে সেখানে আমাকে প্রয়োগ করতে হবে। অযথা আমি না বুঝে বোরন আর জিঙ্ক ব্যবহার করে ফেললাম, তাহলে খরচ বেড়ে গেল। আমি আগে মাটি পরীক্ষার পরে খুব গুরুত্ব দিচ্ছি। সয়েল টেস্টিং, এটা প্রতিটা ব্লকে হচ্ছে, সরকারের বিভিন্ন দপ্তর আছে, তাদের শুধু খরচ বাড়িয়ে আমাদের লাভ নেই, পরিবেশ দূষণ করে আমার লাভ নেই। যতটা সম্ভব আমাদের জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে। আগাছা নিয়ন্ত্রণ ব্যাপারটা আমাদেরকে প্রথমেই, আমাদের মাটি যখন তৈরি করব তখন আমরা খুব ভালো করে আগাছা নিয়ন্ত্রণ করব। পরে যদি আমাদের আগাছা হয় তো জৈবিক পদ্ধতিতে আমরা নিয়ন্ত্রণ করব। প্রথমে মাঠ পরিদর্শন করব, তাতেই বুঝে যাব। হ্যাঁ, যতটা সম্ভব আমরা জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করব। তারপরেও যদি আগাছা নিয়ন্ত্রণ না আসে তখন আগাছা নাশক আমরা ব্যবহার করব। রাসায়নিক পদ্ধতি, সেটা কিন্তু আমরা একটু জেনে নেব, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওই এলাকাতে কোন আগাছা নাশক দিলে ভালো হয় সেটা আমরা জেনে তারপরে আমরা প্রয়োগ করব। তাহলে তার পরিবেশটা আমাদের দূষণ হবে না। একদম। তো এইভাবে আমরা পরিচর্যা করব। তো এরপরে আমাদের যে শস্যটা হলো আর কি, প্রচুর আমাদের শস্য হলো, গম উৎপাদন হলো, তো সেটাকেও তো আমাদের সুরক্ষা করতে হবে। হ্যাঁ, শস্য সুরক্ষা। হ্যাঁ, তো ফসল থাকলেই রোগ পোকা হবে। এবার রোগ পোকা কি ধরনের পোকা ক্ষতিগ্রস্ত করছে, কি ধরনের রোগ হয়েছে, সেটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। বুঝতেই পারলো না কি পোকাতে আমার ক্ষতি করছে না মানে রোগে ক্ষতি করছে। হ্যাঁ, গোড়া পচা রোগ শুনেছি, ভুষা রোগ, কালো মরচি রোগ, তারপরে পোকা যদি বলেন তো উই পোকা, মাজরা পোকা আছে। এই পোকাগুলি আছে, কিন্তু এই পোকার নিয়ন্ত্রণ যদি ইকোনমিক থ্রেশহোল্ড থেকে যদি ছাড়িয়ে যায়, খুব বেশি পরিমাণে যদি হয়, তখন আমরা রাসায়নিক কীটনাশকের দিকে যাব। কিন্তু আমাদের তার আগে বুঝতে হবে পোকা হয়েছে না রোগ হয়েছে, জানতে হবে। কৃষক বন্ধুরা না বুঝে অনেক সময় কি করে, পোকার হয়েছে পাতার রোগ দিয়ে বসেছে, পাতার রোগ হয়েছে পোকার রোগ দিয়ে পড়েছে। সেটা আমাদের পরামর্শ নিতে হবে। পরামর্শ না নিয়ে কিন্তু খরচও বাড়বে, তাছাড়া পরিবেশে দূষণ হবে। আর জৈবিক পদ্ধতিতে অবলম্বন করাই আজকাল ভালো। ঠিক। আচ্ছা, একদম আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো আমাদের যেহেতু আজকের অনুষ্ঠানের বিষয়ে উন্নত প্রথায় গম চাষ, তো সেখানে কিন্তু একটা বিশেষ পদ্ধতির কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে যে জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতি। তো সেই বিষয়টা যদি আমাদের একটু বলেন। বিনা কর্ষণ মানে একটা জিরো টিলেজ মেশিন বেরিয়েছে, সেই মেশিনের সাহায্যে জমিকে কর্ষণ না করে যখন মেশিন চলে, একসাথে আমাদের বীজও পড়বে আর সারও পড়বে একসাথে। তাহলে সময়টা আমাদের লাগলো না, জমি কর্ষণ দিতে হলো না, হ্যাঁ, সময় কম লাগলো, সময় মতো আমরা বীজ বপন করতে পারলাম। মানে প্রথাগত পদ্ধতির থেকে মানে অনেকটা কম সময়ে বিনা চাষ অধিক উৎপাদন আর লাভটা সুনিশ্চিত করা, লাভ করা যায়, লাভ বেশি হয়। হ্যাঁ, এবং সময় মতো করা যায়। হ্যাঁ, এবং যে আলাদাভাবে জমিটা বোধহয় মাটি তৈরি করতে হয় না, যে মাটি আছে সেই মাটির উপরেই আমরা জিরো টিলেজ মেশিনের সাহায্যে বপন করতে পারি। 9টা বা 6টা সারিতে বীজ বোনা, সার দেওয়া, বোনার পর বীজ ঢেকে দেওয়া, টোটাল কাজটা হয়ে যায় না একসাথে হয়ে যায়। অনেকটা সময়, খরচটা কম, মানে কৃষি শ্রমিকের খরচটা বেঁচে যায়, মানে সময়ও কম, খরচও কম, আর সময় মতো বপনও করা যায়। আচ্ছা, আর তাছাড়া কি হচ্ছে, এইটাতে বীজও কম লাগে। আর এটা তো শুনেছি প্রথাগত পদ্ধতির তুলনায় 7-10 দিন আগেও বোনা যায়। তুমি মেশিনের সাহায্যে হলো কন্ট্রোল করা, মানে আমি কবে কাজটা করব সেই কাজটা আমরা ঠিক করতে পারি। অবশ্যই ওই সময়টা কৃষি পরামর্শ মানে আমাদের নিতে হবে, ওয়েদার রিপোর্টটা দেখতে হবে, হ্যাঁ, ওয়েদার ফরকাস্টিংটা আমাদের দেখতে হবে, উপযুক্ত সময় আছে কিনা। হ্যাঁ, সমস্ত জিনিসটাকে মাথায় রেখে জিরো টিলেজ পদ্ধতিতে আমরা গম চাষ করতে পারি। যেহেতু গাছের শিকড়ের কাছাকাছি মানে একটা সঠিক নির্দিষ্ট গভীরতায় সার দেওয়া হচ্ছে, সারের অপচয়টা কম হচ্ছে, আর গাছের শিকড়ের মাটিকে ধরে রাখার ক্ষমতাও বোধহয় এখানে ভালো হচ্ছে, মাটির অবক্ষয়টা কম হয়, ভূমি সংরক্ষণটা হয়, জলের উপযুক্ত ব্যবহারটাও হচ্ছে, সেচের যে জলের অপচয়টাও কম হচ্ছে, তারপর মাটির বোধহয় স্বাস্থ্যটাও ভালো থাকছে, ভূমিক্ষয়ও রোধ করছে না, সয়েল হেলথ যেটা বলে সয়েল হেলথ। হ্যাঁ,
ঠিক। সয়েল ইরোজন হ্যাঁ। এবং সয়েল হেলথ দুটো শব্দ আছে। মানে অল্প সময়ে অনেক বেশি এই জমিতে গমটা বোনা যাচ্ছে, এটা একটা খুব সুবিধে। মানে আমি যতটা শুনেছি যে 1 বিঘে জমিতে ধান বুনতে 20 মিনিট সময় লাগে, 25-8 ঘন্টার মধ্যে হয়ে যায় না। আর তাছাড়া কি আছে, সরকার থেকে কিন্তু ভর্তুকিও পাওয়া যায়। আচ্ছা, কৃষক বন্ধুদেরকে আমি অনুরোধ করব তারা রাজ্য সরকারের থেকে যোগাযোগ করে কথা বলে পরামর্শ নিয়ে তারা নিজেরাও কিনতে পারে বা সমবায় ভিত্তিক 10 জন কৃষক মিলে একটা জিরো টিলেজ মেশিন কিনতে পারে। যদি আমরা খুব ভালো করে পরিচর্যা করি, মাটি পরীক্ষা করি, সার প্রয়োগ করি, হ্যাঁ, রোগ পোকা যদি আমাদের কম হয় আর অনুকূল যদি মানে আবহাওয়া থাকে, মানে ওয়েদার থাকে, হ্যাঁ, জলবায়ু যদি ঠিক থাকে, কৃষি জলবায়ু, তাহলে কিন্তু আমাদের ফলন ভালোই হয়। এবং ভালো করে গোলাযত করতে হবে। ফসল কাটার পর ভালো করে শুকিয়ে বস্তাবন্দি করতে হবে, ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আমাদেরকে কাজে লাগাতে হবে। মানে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা যদি সেই যত্ন নিয়ে কাজটা করি তাহলে বোধহয় আমরা একেবারে মাঠ ভর্তি সোনার ফসল পাবো আর কি। এবং লাভের অংশটাও বেশি হবে। খরচ যেহেতু আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, লাভের অংশটাও ভালো হবে। তো আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয়টাই ছিল এটা, উন্নত প্রথায় গম চাষ। তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন কৃষিবিদ ও আকাশবাণী কলকাতার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ সুমিত চক্রবর্তী, তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুমিত বাবু। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।